কোনো একটা কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি দেখতে চান তাহলে আপনাকে ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে, আপনাকে ব্যালেন্স শিট দেখতে হবে, আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে হবে। এবং সেটা কিভাবে আপনি দেখতে পাবেন, মানে কোথায় থেকে দেখতে পাবেন, কিভাবে দেখতে পারেন, এবং এই নাম্বারগুলো কিভাবে রিফ্লেক্ট করে, কোথায় কিভাবে রিফ্লেক্ট করে, সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া আপনি এই ভিডিও থেকে পেতে পারেন। আপনি যদি কোনো বিজনেস স্টার্ট করতে চান তাহলেও আপনাকে ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ আপনাকে অনেক হয়তো আলাদা একটা অ্যাকাউন্টেন্ট রাখতে হতে পারে, তার জন্য হতে পারে সেই অ্যাকাউন্টেন্টের স্যালারি হয়ে যাবে 30,000 থেকে 40,000 টাকা। তো এই সব বিষয়গুলো একটু যদি জানা থাকে তাহলে সরাসরি নিজেরাই এই সমস্ত প্রিপেয়ার করে নেওয়া যায় এক্সেল শিটে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা এবিট, এবিটা, প্রফিট, এভরিথিং ইট উইল বি ডিসকাসড ইন দিস পার্টিকুলার ভিডিও। যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তাহলে কিন্তু আপনার এই পার্টিকুলার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো কিন্তু অবশ্যই রিড করতে জানতে হবে। আদারওয়াইজ আপনি একটা ভালো ভ্যালু স্টক কিন্তু পিক করতে পারবেন না, কারণ কোম্পানির ইনকাম স্টেটমেন্ট থেকে যদি আপনি কোম্পানিকে অ্যানালাইসিস নাই করতে পারেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কোম্পানি আদৌ প্রফিটে আছে নাকি লসে আছে। এবং ভুলভাল কিছু ডেটা পুট করে অনেক সময় কোম্পানি কী করে, ম্যানিপুলেশন করার চেষ্টা করে প্রফিট লস স্টেটমেন্টটাকে। এই কারণে এটাকে ভালো করে কম্পেয়ার করতে হবে বিভিন্ন রকম নাম্বার ক্রাঞ্চিংয়ের সাহায্য নিয়ে, নাম্বারের সাহায্য নিয়ে। তো হোয়াট ইজ ইনকাম স্টেটমেন্ট, দেখুন এখানে লেখা আছে, দ্য ইনকাম স্টেটমেন্ট ইন্ডিকেটস এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার্ড ওভার এ রিপোর্টিং পিরিয়ড. Performance is assessed by summarizing how the business incurs its revenue, expenses, and net profit or loss incurred over the period. It's also called the profit and loss statement. তাহলে ইনকাম স্টেটমেন্টকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হিসাবেও অনেক জায়গায় আপনি দেখতে পাবেন। ইনকাম স্টেটমেন্টে আমি টিসিএস এর ইনকাম স্টেটমেন্ট বের করলাম, যেখানে এখানে কয়েকটা এই যে ওয়েবসাইটে কয়েকটা এখানে প্রোভাইড করেছে, বলছে হায়ার দ্যান ইন্ডাস্ট্রি রেভিনিউ গ্রোথ, এই পার্টিকুলার টিসিএস দিচ্ছে। ইনক্রিজিং মার্কেট শেয়ার আস্তে আস্তে বাড়ছে। হায়ার দ্যান ইন্ডাস্ট্রি ইনকামের থেকে এর ইনকাম অনেক বেশি, তার মানে টিসিএস একটা পোটেনশিয়াল শেয়ার আমরা বলতে পারি। তো এটা আরও বেশি রিফ্লেক্ট করছে এর ফাইন্যান্সিয়াল ইয়ার 2014 থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21-এ আমি ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ কিন্তু পরপর একটা ইনক্রিজিং অর্ডারে আমি দেখতে পাচ্ছি। কখনোই কিন্তু মানে রেভিনিউ কিন্তু কমছে না। তার মানে এই রেভিনিউ মানে টোটাল মনে করেন আপনার এই পার্টিকুলার কোম্পানির যে সেলস যেটা আছে সেটা কিন্তু পরপর বাড়ছে। তো রেভিনিউ বাড়া মানে বুঝতে পারছেন সেই কোম্পানির গ্রোথ হচ্ছে পরপর, কারণ প্রতি বছর এত হাজার এত মানে অ্যাকচুয়ালি এত মানে বিশাল প্রজেক্ট এই কোম্পানি সেটা কমপ্লিট করে, তার জন্য এর রেভিনিউ কিন্তু বাড়ছে। এই রেভিনিউ থেকে সিওজিএস, রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড মানে অ্যাকচুয়ালি যে সিওজিএস হচ্ছে মানে অ্যাকচুয়ালি ক্যাশ অন গুডস সোল্ড যেগুলো আছে, যেগুলো আর কি এটা মাইনাস করতে হবে, যেটা অ্যাকচুয়ালি কোম্পানির খরচ হয়েছে এটা মাইনাস করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট। আপনি বলবেন স্যার এখানে তো লেখা নেই, হ্যাঁ সবই লেখা আছে, দেখাচ্ছি। তো গ্রস প্রফিট, এখানে মনে করেন কোনো একটা কোম্পানির রেভিনিউ হচ্ছে 2 কোটি টাকা, সে তার খরচ হয়ে গেল মনে করেন 40 লাখ টাকা, 2 কোটি মনে করেন 40 লাখ টাকা, তাহলে গ্রস প্রফিট হয়ে গেল আপনার 1,60,00,000 টাকা, 1,60,00,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিওজিএস হয়ে গেল। তারপরে এইটার থেকে সিওজিএস মাইনাস করলে আমি গ্রস প্রফিট পেয়ে যাচ্ছি। এই গ্রস প্রফিট থেকে আমি যদি মার্কেটিং অ্যান্ড সেলস এক্সপেন্স এটা যদি মাইনাস করি তাহলে আমি
এবং অফিস অ্যান্ড অ্যাডমিন যদি মাইনাস করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এবিটা, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, এটা হচ্ছে এবিটা। তো এখানে এবিটা কিন্তু সরাসরি এখানে দিয়েছে, তার মানে এবিটার আগেও অনেক কিছু আছে, এটা অ্যারোর মাধ্যমে কিন্তু দেখাচ্ছে, আপনি হয়তো এটা দেখতে পাবেন না যদি আমি না ক্লিক করে। তার মানে এবিট গেল, কারণ এটা মেনলি ওইগুলো দরকার নেই, এই কারণে এগুলো সব হাইড করা আছে। এবিটা পেয়ে যাওয়ার পরে এই এবিটা থেকে আমি যদি ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন মাইনাস করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এবিট, সেটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, মানে এখানে প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স যেটা লিখেছে এটা হচ্ছে এবিট। এইটাকেই বলছে ইবিআইটি। তার মানে আমি রেভিনিউ থেকে মাইনাস করব সিওজিএস, আর সিওজিএস থেকে যেটা পাবো সেটা হচ্ছে পাচ্ছি গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট থেকে মাইনাস করব মার্কেটিং অ্যান্ড সেলস অ্যান্ড অফিস এক্সপেন্স, এটা মাইনাস করলে পাচ্ছি আমি এবিডা থেকে আমি মাইনাস করছি ডি&এ, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, এটার থেকে মাইনাস করে পাচ্ছি এবিট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আমি পাবো পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে ট্যাক্স মাইনাস করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে নেট প্রফিট। তাহলে ট্যাক্স থেকে যেটা মাইনাস করছি সেটা হচ্ছে নেট প্রফিট। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই কোম্পানির রেভিনিউ থেকে এবিট থেকে পিবিটি এগুলো সব মাইনাস করে সব করা আছে, নেট প্রফিট হচ্ছে 32,000 কোটি টাকা, 32,430 কোটি টাকা। এইবার আমি আসি এই এবিটার আগে কি আছে অ্যাকচুয়ালি, এবিটার আগে কি আছে। তো আমি এখানে কি করব, টোটাল রেভিনিউ যেটা আমি পেলাম 1,67,000 কোটি টাকা, এখানে দেখতে পাচ্ছেন 1,67,000 কোটি টাকা টোটাল আমি কি পেলাম, রেভিনিউ পেলাম। এই রেভিনিউ থেকে আমি মাইনাস করব কিছু জিনিস, কি মাইনাস করব দেখুন, এখানে আমি ক্লিক করলাম এবিটার উপরে, তাহলে এবিটার উপরে ক্লিক করলে দেখুন কত কিছু আসছে, কস্ট অফ এবিটার সিওজিএস যেটা বলছিলাম সেটার মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে ওই কোম্পানির কী এক্সপেন্সেস হয়েছে। দেখুন কোম্পানি র মেটেরিয়াল কিনেছে 14 কোটি টাকার, পাওয়ার অ্যান্ড ফুয়েল কস্ট হয়েছে কোম্পানির, এখানে 0 লেখা আছে, এমপ্লয়ি কস্ট আছে কোম্পানির, তো এমপ্লয়ি কস্ট এখানে মাইনাস করতে হবে আমাকে। তারপরে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অপারেটিং অ্যান্ড আদার এক্সপেন্সেস, এগুলো সব মাইনাস হবে, তার মানে এগুলো সিওজিএস এর মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি রেভিনিউ থেকে আমি মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড, এটা মাইনাস করলে আমি পাবো গ্রস প্রফিট। তার মানে গ্রস প্রফিট আমি পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ডটাকে মাইনাস করলে। এইবার এই গ্রস প্রফিটটাকে এর থেকে মাইনাস করব আমি কি, এর থেকে মাইনাস করব আমি মার্কেটিং অ্যান্ড সেলস এক্সপেন্স, আর প্লাস আরও মাইনাস করব অফিস অ্যান্ড অ্যাডমিন। তো এরা সব একসঙ্গে মাইনাস করেছে, এখানে গ্রস প্রফিট বলে কিছু দেখায়নি, এগুলো মানে সমস্ত এক্সপেন্সেস মাইনাস করে দিয়েছে। মাইনাস করার পরে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এবিটা। তাহলে এবিটা আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এবিটা কী জিনিস। এবিটা ক্লিয়ার হয়ে গেলে তাহলে এবিটা আমি এখানে ছোট করে দিলাম এই জায়গাটা, এবিটা তাহলে পেয়ে গেলাম। এবার এবিটা থেকে আমি কি মাইনাস করব, এবিটা কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন অ্যাকচুয়ালি মনে করেন কোনো কোম্পানিতে কোনো মেশিন আছে, সেই মেশিনটার পরপর তো আস্তে আস্তে ক্ষতি হচ্ছে, মানে মেশিনটা আস্তে আস্তে মানে ওর এক্সপায়ার করে যাবে কয়েকদিন, 10 বছর বা 15 বছর বা 20 বছর পর, ওই কারণে মেশিনটার ভ্যালু ডিগ্রেডেশন হচ্ছে, এগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশনের মধ্যে ধরতে হয়। মানে আপনি যদি একটা ল্যাপটপ 2020 সালে কেনেন, তাহলে 2030-এর মধ্যে ওই ল্যাপটপটা কিন্তু ডেপ্রিসিয়েট হয়ে যাবে। মানে যদি ল্যাপটপটার দাম 40,000 টাকা হতো, তাহলে আপনি 10 বছরে পার ইয়ার আপনি কি করতে পারেন, 10 বছর 10 দিয়ে ভাগ করলাম, মানে পার ইয়ার 4,000 টাকা করে আপনি ডেপ্রিসিয়েশন কস্ট হিসাবে মাইনাস করতে পারেন। তাহলে ওইটা 10 বছর পরে ওটা আমি
ওটাকে চেঞ্জ করতে হবে ওই কম্পিউটারটাকে, এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ে। তো এই ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন এগুলো এর মধ্যে এগুলো কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট বা কোনো অ্যাসেট সেটা যদি ভ্যালু ডিগ্রেডেশন হয়, ল্যান্ড যেমন ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয় এবং ডিগ্রেডেশন হয়, ডেপ্রিসিয়েশন হয়, মনে করেন কোনো একটা পার্টিকুলার মেশিনপত্র যেগুলো আছে। তো এই এবিটা থেকে আমি কি করলাম, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এটা মাইনাস করলাম। তো এখানে দেখুন 4,000 কোটি টাকা ডেপ্রিসিয়েশন একটা মাইনাস করা হয়েছে। হতে পারে টিসিএসের যত কোম্পানির যত মেশিনপত্র যা আছে, হ্যাঁ, ইন্টারনেট কানেকশান এভরিথিং, ওর থেকে ওখানে কিছু রিপ্লেসমেন্ট দরকার হয় বা মেশিনপত্র যেগুলো আছে সেগুলো রিপ্লেসমেন্ট, এই কারণে এই সমস্ত মাইনাসগুলো করতে হবে। করার পরে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন মাইনাস করার পরে এবিট পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, এটাকেই বলছে এবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আর্নিং মানে ট্যাক্স দেওয়ার আগে পর্যন্ত যেটা পাচ্ছি সেটা প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স এটা আসছে। এই এবিট এর পরে এটার পরে আমি কি করি, আমি যদি এটাকে আবার এটাকে শুরু করে দিলাম, এবার এখানে আবার আমি এটাকে দেখো ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটা কিন্তু মাইনাস করছি, তার মানে 637 কোটি টাকা ইন্টারেস্ট দিয়েছে কোম্পানি। তাহলে এই টাকাটা ইন্টারেস্ট দেওয়ার পরে যেটা পাবো, ইন্টারেস্টটা মাইনাস করার পরে আমি পাবো পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে প্রফিট এখনও ট্যাক্স দেয়নি কিন্তু আমি জাস্ট ইন্টারেস্টটা দিলাম, তার মানে এটা হচ্ছে পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স, সেটা আমি এটা দিলাম। এরপরে আমাকে ট্যাক্স দিতে হবে কোম্পানিকে। তো ট্যাক্স দেখা যাক কীভাবে, আমি যদি মনে করেন এটা যদি কর্পোরেট কোম্পানি হয় তাহলে এর একটা ট্যাক্স আছে, তো সেই ট্যাক্স সিস্টেমটাকে আমাকে বুঝতে হবে। তো এখানে দেখুন ট্যাক্স অ্যান্ড আদার্স আইটেম, এখানে 11,330 কোটি টাকা আমি ট্যাক্স দিলাম। তাহলে এত টাকা আমার ট্যাক্সে চলে গেল। এই টাকাটা ট্যাক্সে যাওয়ার পরে যেটা আমার মাঝে বেঁচে থাকে সেটাই হচ্ছে আমার নেট ইনকাম বা নেট প্রফিট। তাহলে 32,430 টাকা হচ্ছে আমার নেট প্রফিট। তাহলে এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টের গল্প। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইপিএস মানে আর্নিং পার শেয়ার, মানে পার শেয়ারে কত আর্নিং হচ্ছে। এই ইপিএস কিভাবে ক্যালকুলেট করতে হয়? ইপিএস ক্যালকুলেট করা খুবই ইজি। অ্যাকচুয়ালি যখন আমরা পি রেশিও আমরা দেখব কোনো কোম্পানির পি রেশিও, তখন আমার এই ইপিএসটা আমার কাজে লাগবে, প্রাইস টু আর্নিং রেশিও। তো প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে পিই রেশিও হচ্ছে কি প্রাইস পার শেয়ার বাই ইপিএস। ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, মানে পার শেয়ারে কত টাকা আর্নিং হচ্ছে। তাহলে এখানে ইপিএস এর ফর্মুলা কি? ইপিএস অ্যাকচুয়ালি এটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি নেট প্রফিট মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড, মানে যে প্রেফার্ড ইকুইটি শেয়ারের জন্য যে ডিভিডেন্ড আমি দিচ্ছি মাইনাস ডিভিডেন্ড বাই নাম্বার অফ কমন শেয়ার, মানে নাম্বার অফ কমন শেয়ার। তাহলে এটা হচ্ছে ইপিএস। মানে কোনো একটা কোম্পানির মনে করেন নেট প্রফিট আছে 100 টাকা, ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানিটা মনে করেন 20 টাকা, এবং নাম্বার অফ শেয়ার আছে মনে করেন 16টা। তার মানে ইপিএস হচ্ছে 80/16, তার মানে 5। তা আর্নিং পার শেয়ার হচ্ছে 5। তাহলে এইভাবে আমি ইপিএস ক্যালকুলেট করতে পারি। তাহলে আর্নিং পার শেয়ার টিসিএসের কী আছে 87, ঠিক আছে। তো এই সব বিষয়গুলো মানে ইনকাম স্টেটমেন্টে আপনার নেট ইনকাম পর্যন্তই আপনি এগুলো দেখতে পারেন। তারপরে আপনার যেটা আসে সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের পরে আসে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমি এখানে যদি যাই ব্যালেন্স শিটে, তাহলে ব্যালেন্স শিটে দেখুন এখানে কি আছে। এখানে ব্যালেন্স শিটে আমি ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী 2021-এ দেখুন, এখানে দেখুন অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, মানে অ্যাসেটের মধ্যে এই দুটো ভাগ আসে, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, মানে এটা হচ্ছে টোটাল অ্যাসেট। তো টোটাল অ্যাসেট হচ্ছে 1,29,992 কোটি টাকা টোটাল অ্যাসেট। এইবার
লায়াবিলিটিস আমাকে দেখতে হবে। কারেন্ট লায়াবিলিটিসে আবার দুই রকম লায়াবিলিটি আছে, কারেন্ট লায়াবিলিটিস আর নন কারেন্ট লায়াবিলিটিস। এইখানে গেল টোটাল লায়াবিলিটি হচ্ছে 42,884 কোটি টাকা, ঠিক আছে। তাহলে এখানে টোটাল ইকুইটি, আমি এখানে টোটাল ইকুইটি যদি ক্যালকুলেট করি তাহলে দেখুন এগুলো সে সব কিছু ইকুইটি, যে টোটাল ইকুইটির মধ্যে কি কি আসবে। টোটাল ইকুইটির মধ্যে আমার কমন ইকুইটি আসবে, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, মাইনরিটি ইন্টারেস্ট, আদার ইকুইটি, সব মিলিয়ে এই টোটাল ইকুইটি চলে আসছে। টোটাল লায়াবিলিটি আসবে, এইগুলো টোটাল কমন শেয়ার আউটস্ট্যান্ডিং। তো দেখুন 1,29,992 যেমন টোটাল আপনার কি এসছে, টোটাল লায়াবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি যেমন এসছে, আবার এখানে দেখুন 1,29,992 টোটাল অ্যাসেট। তার মানে অ্যাসেট আর লায়াবিলিটি এটা ইকুয়াল হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি ব্যাপার, এটা যদি ইকুয়াল না হয় তার মানে কিছু গন্ডগোল আছে। তো সব মিলিয়ে এইভাবে আপনি ইনকাম স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট এগুলো দেখতে পারেন। তো আমরা যে ইনকাম স্টেটমেন্টে, তাহলে অ্যাট এ গ্লান্স আমি যদি বলি ইনকাম স্টেটমেন্টে, তাহলে ইনকাম স্টেটমেন্টে আমি বলতে পারি যে ইবিআইটি ইজ ইকুয়াল টু নেট প্রফিট প্লাস ইন্টারেস্ট প্লাস ট্যাক্স, এগুলো হচ্ছে ইবিআইটি। আর ইবিআইটি আর এবিডা ইজ ইকুয়াল টু ইবিআইটি এর সঙ্গে ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামোর্টাইজেশন যদি যোগ করেন তাহলে এবিডা পেয়ে যাব। ওকে, তার মানে এটা গেল। এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কী করে। তো ব্যালেন্স শিটে অ্যাকচুয়ালি কী করে এখানে একটু পড়ে নিই। এই ব্যালেন্স শিট outlines a company's asset, liabilities and shareholder equity at a given point in time. It's snapshot of what a company owns and owes the amount invested by shareholders. The balancing principle is asset is equal to liability plus shareholders equity. তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস শেয়ার হোল্ডার ইকুইটি। আমি গল্প করেছিলাম কোম্পানি টোটাল 220 কোটি টাকার 15 কোটি টাকার ইকুইটি আছে, আর 5 কোটি টাকার কি আছে, মানে ডেপ্ট আছে বা লায়াবিলিটি আছে। তার মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু 15 + 5 মানে 20 কোটি টাকার, মানে শেয়ার হোল্ডারদের। এইভাবে লায়াবিলিটি আর শেয়ার হোল্ডার ইকুইটি মিলিয়ে অ্যাসেটটা হয়। তো এটা ব্যালেন্স যখন হয়ে গেল তখন আমি বুঝলাম যে ঠিক আছে। এরপরে আসে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কী করে? The cash flow statement is a report of company's cash management which summarizes all cash inflows that the company receives from its operation and investment sources, as well as cash outflows involved in the function of business and investment, if any, by the company. মানে কোম্পানি মনে করো যত টাকা ইনকাম করলো, ইনফ্লো যেটা হলো টাকা, এবং যত টাকা খরচ করলো সেটা আউটফ্লো হয়ে যাচ্ছে, এটার স্টেটমেন্টটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমি দেখতে পাই। তাহলে নেট ক্যাশ ফ্লো ইন, এটা দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ -1,788 কোটি টাকা। নেট ক্যাশ ইন, নেট চেঞ্জ ইন ক্যাশ, তারপরে চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, সেইখানে আছে -8,229 কোটি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে 3,075 কোটি। তাহলে ফ্রি ক্যাশ ফ্লো হয়ে যাচ্ছে আমার 35,727 কোটি। তাহলে এইভাবে আমি কোনো একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কত কি আছে সমস্ত আমি এখান থেকে ক্যালকুলেট করে আমি পেতে পারি। তার মানে ক্যাশ ইন আর মাইনাস ক্যাশ আউট করলে আমি নেট ক্যাশ ফ্লো আমি এখান থেকে পাবো। এইভাবে আমরা কোনো কোম্পানির ব্যালেন্স শিটকে অ্যানালাইসিস করতে পারি। এটা ডিফারেন্ট, আমি ওয়েবসাইটে আমি যখন দেখব তখন কিন্তু এটা ডিফারেন্টভাবে এটা শো করবে। তো এখানে যদি আমি দেখি, এখানে দেখুন আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেলস লেখা আছে, এখানে কিন্তু
রেভিনিউ লেখা নেই, সেলস লেখা আছে। হ্যাঁ, এটাই হচ্ছে রেভিনিউ। সেলসের মধ্যে প্লাসে ক্লিক করলে সেলস, গ্রোথ, এক্সপেন্সেস সব লেখা আছে। এখানে এক্সপেন্সে যদি ক্লিক করি তাহলে মেটেরিয়াল কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, এমপ্লয়ি কস্ট এই সমস্ত লেখা আছে। তারপরে আসে অপারেটিং প্রফিট, তারপরে আসে অপারেটিং প্রফিট মার্জিন, আদার ইনকাম, ইন্টারেস্ট মাইনাস করলাম, ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম, তারপরে পিবিটি চলে আসবে, প্রফিট বিফোর ট্যাক্স, ওটাকে ট্যাক্স মাইনাস করলে নেট প্রফিট চলে আসবে। তার মানে এটাই হচ্ছে নেট প্রফিট, যেটা আমি দেখতে পেয়েছিলাম ওখানেও। তো আলটিমেটলি এইভাবে আপনাকে ইপিএস দেখতে হবে, সব কিছু এইভাবে দেখতে পাবেন। ব্যালেন্স শিটে দেখুন টোটাল লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু টোটাল অ্যাসেট, এখানে দেওয়া আছে 1634 কোটি। এটা পেজ ইন্ডাস্ট্রিজের যাই হোক ব্যালেন্স শিট দেখাচ্ছে আমি। তো এইভাবে আপনি ক্যাশ ফ্লো দেখতে পারেন, এখানে দেখুন নেট ক্যাশ ফ্লো এখান থেকে দেখা যাবে 117 কোটি। তো এইভাবেই আপনি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি প্লাস ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি মাইনাস আপনি এখান থেকে কী করবেন, ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সবগুলো এগুলো করলে আলটিমেটলি নেট ক্যাশ ফ্লো আপনি পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি কোনো একটা কোম্পানির ব্যালেন্স শিটটা চেক করতে পারেন। কোনো রকম কোনো কনফিউশন থাকলে বলতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন। Actually, we should compare a company in operational level, that is EBIT and EBITDA. Comparison মানে অ্যাকচুয়ালি যখন আমরা কোনো কোম্পানির EBIT অ্যান্ড EBITDA এই দুটো জিনিস যখন আমরা কম্পেয়ার করব, কোনো কোম্পানির এইগুলো কম্পেয়ার করব, এগুলো দেখব, তাহলেই আমরা ঠিকঠাক পিকচার পাবো। কারণ এই যে ট্যাক্স বিফোর মানে ট্যাক্স একরকম কাটে কোম্পানির, তারপরে ডেপ্রিসিয়েশন একরকম, মানে অনেক সময় ডেপ্রিসিয়েশনটা মানে কোম্পানি কি করে মাইনাস করে না, এরকম অনেক কিছু ব্যাপার আছে। এই বছর মাইনাস করলো না, পরের বছর মাইনাস করলো, এরকম ব্যাপার থাকে। দ্যাট ইজ ওয়াই উই শুড কম্পেয়ার এ কোম্পানি ইন অপারেশনাল লেভেল। অপারেটিং প্রফিট কী আছে, এইটাই সবচেয়ে বেস্ট পিকচার ধরা পড়ে, যে অপারেটিং প্রফিট কী পাচ্ছে কোম্পানির। ঠিক আছে, তাহলে বেস্ট কম্পারিজন হয়। তাহলে এবিট আর এবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লেভেলে যদি কম্পারিজন করে নেট প্রফিটের জায়গায় যদি অ্যাকচুয়ালি এবিট আর এবিটা মানে এবিট আর এবিটা যদি মানে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা বেস্ট রেজাল্টটা পাবো। নন অপারেশনাল এক্সপেন্সেস কী জিনিস? নন অপারেশনাল এক্সপেন্সেস হচ্ছে ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এগুলো হচ্ছে নন অপারেশনাল এক্সপেন্স। এটা অপারেশনের উপরে কোনো, এগুলো হচ্ছে অপারেশনের মধ্যে পড়ে না, নন অপারেশনাল এক্সপেন্সের মধ্যে পড়ে। তো এইগুলো অনেক সময় কোম্পানি মাইনাস করে না, ডেপ্রিসিয়েশন, এই কারণে ব্যালেন্স শিট ঠিকঠাকভাবে কথা বলে না। একদম লাস্ট যখন এবিটা লেভেলে যখন করব, তখন বেস্ট ওটা মানে আমরা একটা পিকচার পাই। এবিট এবং এবিটা অ্যাকচুয়ালি কী করে, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড টু কম্পেয়ার কোম্পানিজ এবিটা। দেখো আমরা এই জিনিসটা এখানে যদি একটা পিডিএফ ফর্মে এখানে যদি যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি এখানে দেখুন তার জন্য এটা নিয়ে আসলাম, যে এবিট এবং এবিটা কীভাবে ক্যালকুলেট করব। কোনো একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট প্রথমে দেখব আমরা। দেখার পরে ইনকাম স্টেটমেন্ট দেখতে হলে এতক্ষণ যে ওয়েবসাইটে আমি দেখাচ্ছিলাম সেইগুলো এখানে দেখুন। রেভিনিউ, মনে করুন কোনো একটা কোম্পানির রেভিনিউ জেনারেট হয়েছে 2 কোটি টাকা, ঠিক আছে। তো 2 কোটির মধ্যে আমার 40 লাখ টাকা, আমার কি হলো, আমার 40 লাখ টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে সিওজিএস। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমার কোম্পানির, এখানে এটা ভুল লেখা আছে, কস্ট অফ গুডস সোল্ড হবে। তো রেভিনিউ থেকে এটা মাইনাস করলে আমি গ্রস প্রফিট পাচ্ছি 60 লাখ টাকা। এখান থেকে মার্কেটিং অ্যান্ড সেলস এক্সপেন্স মাইনাস করলে হচ্ছে মনে করুন 20 লাখ টাকা, মনে করুন মাইনাস করলাম মার্কেটিং অ্যান্ড সেলস, অ্যান্ড অফিস অ্যান্ড অ্যাডমিন মনে করুন 30 লাখ টাকা মাইনাস করলাম। তাহলে আমার এটা 1,60,000,000 টাকা হলো। তার মানে এবিটা হয়ে যাচ্ছে আমার 1,10,00,000 টাকা, 1,10,00,000 টাকা। তাহলে 1,10,00,000 টাকা থেকে আমি কি করব, ইবি এটা যেটা পেলাম সেটাই হচ্ছে আমার ইবিআইটি, এই ইবিআইটি ডিএ মানে এবিডা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। তাহলে এবিটা হয়ে গেল। এরপরে এবিটা থেকে আমি কি করলাম,
মাইনাস করব ডেপ্রিসিয়েশন মাইনাস করব আমি। তাহলে ডেপ্রিসিয়েশন ধরে নিলাম 10 লাখ টাকা, আর অ্যামোর্টাইজেশন 0 ধরলাম। তাহলে এবিট পেয়ে গেলাম, এবিট হচ্ছে 1 লাখ হয়ে গেল। এরপরে ইন্টারেস্ট মাইনাস করব, ধরে নেওয়া যাক 20 লাখ টাকা ইন্টারেস্ট আছে, তাহলে পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল আমার 80,000 টাকা। এখান থেকে ট্যাক্স মাইনাস করব 30%, তো 30% মানে হচ্ছে 24 লাখ টাকা। তো এখানে 56 লাখ টাকা হচ্ছে আমার নেট প্রফিট। তো 56 লাখ টাকা হচ্ছে আমার নেট প্রফিট, আমি সেটা পেয়ে গেলাম। তার মানে এটাই হচ্ছে আমার নেট প্রফিট হয়ে গেল। তাহলে এবিট ইজ ইকুয়াল টু নেট প্রফিট প্লাস ইন্টারেস্ট প্লাস ট্যাক্স, এবিট ইজ ইকুয়াল টু এবিট প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামোর্টাইজেশন। এবং আমাদেরকে সবসময় এই কম্পেয়ার করতে হবে কোম্পানির এবিট এবং এবিটা লেভেলে কম্পেয়ার করলে বেস্ট কম্পারিজেশন। নন অপারেশনাল এক্সপেন্সেস হচ্ছে ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। আর এখানে এবিট এবং এবিটা কী করে, লেভেল প্লেয়িং ফিল্ড টু কম্পেয়ার কোম্পানিস মানে বেস্ট আর কি কোম্পানির পারফরমেন্স, এগুলো লেভেল প্লেয়িং ফিল্ড প্রোভাইড করে এই এবিটার থেকে। এবিটা অ্যাকচুয়ালি কী করে, ইউজফুল ফর ম্যানুফ্যাকচারিং, অয়েল অ্যান্ড গ্যাস, টেলিকম কোম্পানি, এগুলো সব এবিটা। কারণ এগুলো এই সমস্ত জায়গায় এগুলো ইউজফুল, কারণ এখানে অনেক মেশিনপত্র ইউজ হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে অনেক ল্যান্ড ফ্যান্ড হ্যাড্ডা এগুলো সমস্ত ইউজ হয়। তো টেলিকম কোম্পানি, অয়েল অ্যান্ড গ্যাস, ম্যানুফ্যাকচারিং, এর জন্য ইউজফুল হচ্ছে এবিটা। আর এবিট ইউজফুল কী কারণে, ইউজফুল ফর দ্য সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রিজ লাইক টেকনোলজি, কনসাল্টিং। তাহলে এবিট আমি সেই সব কোম্পানি দেখব যেগুলো টিসিএস, ইনফোসিস, যে সার্ভিস সেক্টর যেগুলো আছে সেই সমস্ত আইটি সেক্টরগুলো দেখব। আর এবিটা দেখব আমি যে সমস্ত অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি, সেখানে আমি এবিটা দেখব। কারণ আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড ডিপ্রিসিয়েশনটাও আমাকে এখানে দেখতে হবে। কারণ না দেখলে আমি এই কোম্পানিগুলো অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি বলে এই কোম্পানিগুলোর আমরা কম্প্যারিজনটা ঠিকঠাক করতে পারবো না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেকচার। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন আপনারা। কোনো রকম কোনো কোয়ারি থাকলে আপনি সেটা শেয়ার করতে পারেন। এবিট ইজ ওয়ান কাইন্ড অফ অপারেটিং প্রফিট। এবিট হচ্ছে কি, অপারেটিং প্রফিট আমি বলে দিয়েছিলাম। এবিট মানি হচ্ছে অপারেটিং প্রফিট। এবিট থেকে নন অপারেটিং ইনকাম মাইনাস করব এবং নন অপারেটিং এক্সপেন্সেস প্লাস করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে, যদি আমি এবিট থেকে নন অপারেটিং ইনকাম যদি মাইনাস করি আর অপারেটিং এক্সপেন্সেস যদি প্লাস করি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। এটা হচ্ছে আসলেই এবিট আর অপারেটিং প্রফিটের মধ্যে ডিফারেন্স, মানে মেনলি ডিফারেন্স। তার মানে এইটা হচ্ছে রিলেশন, আসল রিলেশন। কিন্তু এবিটটাই অপারেটিং প্রফিট অনেক সময় ধরা হয়, এটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে। তো এইটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাস আমরা ডিসকাস করবো অ্যাসেট অ্যান্ড টাইপস অফ অ্যাসেট। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং নেক্সট ক্লাস আপনি কিসের ওপরে চাইছেন কোয়ারিটা আপনি অবশ্যই শেয়ার করুন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।